নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্যের প্রাঙ্গণে সংস্কৃতির অঙ্গনে গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এই অনলাইন আবৃত্তি শিক্ষার আসরে। আজকে চতুর্থ ক্লাস। আগের দিন শিখিয়েছিলাম স্বরের তীব্রতা এবং তীক্ষ্ণতা কেমন করে আমরা বাড়াতে পারি, স্বরের তীব্রতা এবং তীক্ষ্ণতা সম্পর্কে। আজকে একটু বলি রেজোনেন্স সম্পর্কে। রেজোনেন্স কি? রেজোনেন্স বা অনুরণন। আমরা মুখ দিয়ে যে তার আগে একজন এসেছেন দেখছি, একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমি ঠিকঠাক আছি কিনা। রেজোনেন্স বা অনুরণন আমরা মুখ দিয়ে যখন কোনো শব্দ বার করি, শব্দ তো বেরোয় না, আসলে মুখ খুললেই, আওয়াজ করলেই একটি ধ্বনি বের হয়। সেই ধ্বনির কোনো রূপ নেই। সেই ধ্বনি আমাদের মুখ থেকে, ভেতর থেকে আসে যখন মুখের নানা অংশ এবং জিভের আন্দোলন, তার মধ্য দিয়ে যে রূপান্তর হয়ে বের হয় সেটি হচ্ছে শব্দ। ধ্বনির কোনো রূপ নেই, ধ্বনি একটি আওয়াজ। সেটি আমাদের মুখের ভেতর থেকে, মুখ আছে, দাঁত আছে, জিভ আছে ইত্যাদির মধ্য দিয়ে যখন নানাভাবে আন্দোলিত হচ্ছে, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে রূপটি বের হচ্ছে বাইরে, যেটির মাধ্যমে মানুষ তার মনের কথা বোঝাতে পারছে, সেটি হচ্ছে শব্দ। এই যে আমাদের মুখের ভেতরের বিভিন্ন গঠন, দাঁতের গঠন, মুখের গঠন, জিভের নানা রকমের আন্দোলন। জিভ হচ্ছে একটি ছটফটে বাচ্চার মতো, সারাক্ষণ মুখের ভেতরে শুধু খেলে বেড়ায়। যত বেশি মুখের ভেতরে জিভ খেলবে, যত বেশি আন্দোলিত হবে, তত সুন্দর আওয়াজ বেরোবে, তত সুন্দর শব্দ বেরোবে। এই যে মুখের ভেতরে অনুরণন হয়, রেজোনেন্স হয়, তার জন্যই কিন্তু এক একজন মানুষের গলা এক এক রকম। আমরা কিন্তু একটি মানুষকে না দেখেও শুধুমাত্র দূর থেকে তার গলা শুনেই চিনতে পারি যে অমুক মানুষটি ডাকছে বা অমুক মানুষটি কথা বলছে। তার গলার বিভিন্নতা, তার গলার জন্য প্রত্যেকটি মানুষের যে একটি অনুরণন প্রক্রিয়া আছে ভেতরে, সেই অনুরণন প্রক্রিয়ার জন্য প্রত্যেকটি মানুষের কণ্ঠ আলাদা হয়, যে কণ্ঠটি তাকে একটি বিশেষ বৈশিষ্ট্য দেয় যে এটি অমুক মানুষের কণ্ঠ, এটি অমুক মানুষ ছাড়া হতেই পারে না। তো এই রেজোনেন্স ব্যাপারটা হচ্ছে আমাদের গলার, আমাদের কণ্ঠের সৌন্দর্য বাড়ায়। আমরা কীরকম আমাদের দাঁতের গঠন, জিভের আন্দোলন, মুখের গঠন ইত্যাদির ওপর নির্ভর করে আমাদের অনুরণন প্রক্রিয়া। এবং তারপরে হচ্ছে অনুশীলন, যেটির খুব প্রয়োজন। সব কিছু তো ঈশ্বর প্রদত্ত, কিন্তু অনুশীলন, জিভের অনেক কিছু এক্সারসাইজ রয়েছে, ব্যায়াম রয়েছে, সেই ব্যায়ামও করতে হবে। আমি পরবর্তীকালে দেখিয়ে দেবো পরের ক্লাসে যে জিভের কিছু ব্যায়াম, যাতে জিভ যত বেশি আমাদের মুখের মধ্যে আন্দোলিত হবে। জিভ কিন্তু আমরা যে বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করি, আমাদের জিভ একদম ঠোঁটের থেকে ধরে একদম ভেতর পর্যন্ত নানাভাবে আন্দোলিত হতে থাকে। এই আন্দোলন যত বেশি হবে, তত সুন্দর আওয়াজ বেরোবে। তো এটাতে আমি পরে যাব। আজকে আমি বলি যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি সম্পর্কে। আমরা জানি দুরকম ধ্বনি, দুরকম বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি কি? যে ধ্বনি আমরা যখন মুখ থেকে বার করব, আমরা তো জানি, ইতিমধ্যে জেনে গেছি যে আমরা যখন শ্বাস নিই সেই সময় কোনো আওয়াজ উৎপন্ন হয় না। আমরা যখন সেই শ্বাস নিয়ে শ্বাস বের করব, তখন আমাদের কথা বেরোবে। এই শ্বাস বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের কথা বেরোবে। তাই কথা বলার আগে আমাদের দীর্ঘ শ্বাস নিয়ে নিতে হবে। আমরা কতক্ষণ টানা কথা বলবো, দাড়ি কমা না দিয়ে, তার উপরে নির্ভর করবে শ্বাস নেওয়া।
আমরা যদি অনেকক্ষণ ধরে কোনো ডায়লগ বলতে চাই তাহলে আমাদের দীর্ঘ শ্বাস নিয়ে তবে ডায়লগ বললে আমরা অনেকটা সময় ধরে বাতাসটাকে ধরে রাখতে পারবো, তাহলে অনেকটা সময় ধরে একবারে কথা বলতে পারবো। তাহলে কি করতে হবে, আমাদের শ্বাস নিয়ে তবে কথা বলতে হবে। এবারে এই শ্বাস যখন আমাদের ভেতর থেকে বের হয় তখন সেই শ্বাস যদি কোথাও কোনো বাধা না পায়, সরাসরি একদম গলা থেকে মুখ দিয়ে বেরিয়ে আসছে, তখন সেই ধ্বনি হচ্ছে স্বরধ্বনি। যেমন হচ্ছে অ, অ যখন আমি উচ্চারণ করছি সেই শ্বাস কিন্তু আমার কোথাও আটকাচ্ছে না, সোজা এখান থেকে উৎপন্ন হচ্ছে এবং সরাসরি বেরিয়ে আসছে। আ, ই, ও, উ, এগুলো আমাদের ভেতর থেকে উৎপন্ন হচ্ছে এবং সরাসরি বেরিয়ে আসছে। কিন্তু আমি যদি ক বলি, ক যদি বলতে যাই তখন কিন্তু আমাদের গলাতে বাধা পাচ্ছে। ক, এই যে এইখান থেকে স্বরটা বেরোচ্ছিল সেটি যখন কোনো বাধা পাচ্ছিল না, অ বলার ক্ষেত্রে এই ভেতরে কোথাও আটকাচ্ছিল না, আমি যখন ক বলছি তখন কিন্তু ভেতরে বাধা পাচ্ছে। তাহলে স্বরধ্বনি কি, যখন কোনো বাধা পাচ্ছে না সেটাই হচ্ছে স্বরধ্বনি। এখানে স্বরধ্বনি কি কি আছে, অ, আ, ই, উ, এ, ও, এবং আমরা আরেকটা বলি এ। এটাও কিন্তু অনেক জায়গায় দরকার হয়, যেটা এমনি সরাসরি এটা এমনি নেই, স্বরবর্ণে নেই, কিন্তু এ। এবারে আমরা উচ্চারণ করব কেমন করে, অ, আ, ই, উ, এ, ও। এই উচ্চারণের একটি পদ্ধতি আছে। আমরা যখন উচ্চারণ করি অ, আ, ই, উ, এ, ও, এগুলো বাকিগুলো রস্য ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, দুটো কিন্তু উচ্চারণ ই। হ্রস্ব উ, দীর্ঘ উ, দুটোই উ, সেজন্য আমি একটি করেই ধরছি, ই, উ, এ, একটি করে ধরছি। এবারে আমি যখন উচ্চারণ করছি ই, ই যে উচ্চারণ করছি, ই উচ্চারণটা আমাদের সম্মুখ থেকে হচ্ছে, সামনে থেকে হচ্ছে, এটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। মানে আমি যদি ই বলি, ই উচ্চারণটা সামনে থেকে হচ্ছে। তেমনি এ, ই, এ, এ, এগুলো হচ্ছে সামনে থেকে সম্মুখ স্বরধ্বনি। আবার যদি বলি আমি আ, আ যখন বলবো আপনি মুখ বলে দেখুন, ই, এ, এ, এটা যখন আমি বলি মুখটা ই, এ, এ, সম্মুখ থেকে আসছে। আমি যখন আ বলছি তখন কিন্তু আরেকটু ভেতর থেকে আসছে, এটা হচ্ছে মধ্য স্বরধ্বনি। আবার যখন আমি বলছি অ, অ, অটা একদম আমার ভেতর থেকে আসছে, অ, ও, উ, এইটা আসছে একদম ভেতর থেকে, একদম এই গলার ভেতর থেকে। এটা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি, মানে একদম আমাদের মুখের পশ্চাৎ থেকে, মুখের পেছন থেকে আসছে। ই, এ, এ, এটা আসছিল আমাদের মুখের সামনে থেকে, সম্মুখ স্বরধ্বনি। আ আসছে মাঝখান থেকে, মধ্য স্বরধ্বনি। এবং অ, ও, উ, এটা আসছে একদম পেছন থেকে, পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে আমরা কি পেলাম, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। এবার আমরা এটাকে প্র্যাকটিস করব কেমন করে। আমরা যখন উচ্চারণ করি ই, ই যদি বলি আমাদের মুখটা কীরকম হয়, আমাদের মুখটা ই, মুখটা এরকম খুলে যায়, কিন্তু হা, মুখের হাটা ছোট্ট থাকে, ই, ই, মুখটা খুলে গেল, ই। এবারে এ, মুখটা আরেকটু খুলল, এ, এ, মুখটা আরেকটু খুলল, আ, মুখটা অনেকটা খুলল, আরো বেশি খুলল, অ, আরো খুলল, ও, উ, মুখটা আবার বন্ধ হলো। তাহলে কি হচ্ছে, মুখটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, আবার বড় থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। ই,
এ এ আ অ ও উ। ই মুখটা ফাঁকা বেশি হলো, ছোট্ট। এ মুখটা আরেকটু খুললো, এ আরেকটু খুললো, আ খুললো, অ মুখটা আতে হা একদম হা এদিকেও বেড়ে গেছিল, অনেকটা খুলেও গেছিল। আবার যখন অ বলছি, অ মুখটা একটু বন্ধ হলো, ও আরেকটু বন্ধ হলো, উ মুখটা আরও বন্ধ হলো এবং ছোট হলো। এটা কি করতে হবে? বাড়িতে বেশি করে উচ্চারণ করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা এর উচ্চারণ যদি ঠিক না হয়, অনেক সময় দেখা যায় উচ্চারণ ঠিক হয় না। এবং এটা বলারও প্র্যাকটিস, কথা বলারও প্র্যাকটিস, স্বরধ্বনি চর্চারও প্র্যাকটিস। ই এ এ আ আ ও উ গলায় কোথাও বাধা পাচ্ছে না, কোনো স্বর একদম সরাসরি আসছে সম্মুখ থেকে, মধ্য থেকে পশ্চাৎ। ই এ এ আ আ ও উ একদম সম্মুখ স্বরধ্বনি থেকে মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি পর্যন্ত আমি চলে যাচ্ছি এর মাধ্যমে। তাহলে আমি বোঝাতে পারলাম স্বরধ্বনি। ব্যঞ্জনধ্বনি হবে যখন কোনো যখন আমাদের বাতাস ভেতর থেকে আসছে তখন যদি আটকে যায় তখন ব্যঞ্জনধ্বনি, যেমন ক, চ, ট, ত, প এগুলো সমস্ত ব্যঞ্জনধ্বনি। ধন্যবাদ স্বপনদা। এগুলো সমস্ত হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আমি পরের দিন যাব এতে। আজকে যেটা শেখালাম সেটা হচ্ছে স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। বাড়িতে এটা অনুশীলন করতে হবে। ই এ এ আ অ ও উ। ই এ এ আ অ ও উ। গলায় কোথাও বাধা পাবে না এবং প্রথমে আস্তে আস্তে করতে হবে, লয় কমিয়ে, পরে আস্তে আস্তে দ্রুত করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ই এ এ আ অ ও উ। আচ্ছা, এবারে গেল এটা। আমি এবার একটি কবিতায় চলে যাই। আমি কবিতা শেখাবো, কবিতার পাশাপাশি আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে কবিতার কিছু ব্যাকরণের মধ্যেও ঢুকবো। আমরা যখন কবিতা বলি, কবিতার তো ছন্দ আছে, ছন্দ ছাড়াও আছে। তো কবিতা যখন বলি তখন কবিতার মধ্যে দাঁড়ি থাকে, কমা থাকে। আমরা জানি দাঁড়িতে একটু বেশি শব্দ বেশিক্ষণ দাঁড়াতে হয়, কমাতে একটু কম দাঁড়াতে হয়। কোথায় কতক্ষণ দাঁড়াবো সেটা আমার উপর নির্ভর করছে। আমার উপর নির্ভর করছে থেকে বলা চলে কবিতার উপর নির্ভর করছে। কারণ কবিতায় কবি যেভাবে লিখে গেছেন, যে ভাবটা তিনি দিতে চেয়েছেন, সেই ভাবটা যখন আমার ভাবের সঙ্গে মিলে যাবে তখনই কিন্তু কবিতা বলাটা, কবিতার রূপদান, কবিতার ছবিটা সম্পূর্ণভাবে ফুটে উঠবে। তো এই যে দাঁড়ি এবং কমা, এছাড়াও কিন্তু কবিতায় আরও ফাঁক দিতে হয়। যেটা বলা হয় এই যে কবিতা, কবিতা মানে কি? কিছু শব্দ, শব্দ ছাড়াও কিছু নৈশব্দ দরকার। নৈশব্দের মাধ্যমে শব্দটা আরও বেশি করে ফুটে ওঠে, আরও বেশি করে রূপ পায়। যেমন বলা হয় অন্ধকার আছে বলেই আলোর মূল্য আছে। আমরা আলোকে বুঝতে পারি অন্ধকার আছে বলেই। তেমনি নৈশব্দ যদি থাকে, নৈশব্দ যদি ঠিক করে ফোটানো যায় তবেই শব্দগুলো আরও বেশি করে ধরা দেয় এবং আরও সুন্দরভাবে আমাদের কাছে ধরা দিতে পারে, মানুষের কাছে বেশি গ্রহণীয় হয়ে উঠতে পারে। তো তেমন একটি কবিতা আমি আজকে বেছে নিচ্ছি। আমি আজকে গীতবিতান থেকে নিয়েছি অন্তরমম। অন্তরমম গান আমরা শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে অন্তরমম কবিতাটিতে আমি চলে যাচ্ছি। কবিতাটিতে দাঁড়ি আছে, কমা আছে এবং তার মধ্যে আমি অনেক যেগুলো কিছু নেই সেখানে আমি নৈশব্দ দিয়ে কবিতাটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। দাঁড়ি কমা কোথায় আছে আমি প্রথমে একবার শুনিয়ে দিই। কবিতা রয়েছে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো কমা
উজ্জ্বল করো কমা সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত্ত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। তো আমি যেখানে যেখানে থামলাম সেইখানে কমাগুলো রয়েছে, কিন্তু শুধু এই কমার নৈশব্দটুকু নয়, আমি কিন্তু আরও বেশি কোথাও কোথাও নৈশব্দের প্রয়োগ করব। এই আরও নৈশব্দ প্রয়োগের মাধ্যমে আমার কবিতাটিকে আরও বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করব। এটি হচ্ছে একটি ব্রহ্মসঙ্গীত, পূজা পর্যায়ের। ঈশ্বরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমার অন্তর তুমি বিকশিত করো, উজ্জ্বল করো, সুন্দর করো ইত্যাদি সমস্ত বলা হচ্ছে ঈশ্বরকে উদ্দেশ্য করে। তো এটা দ্রুতগতি হবে না, ধীরে চলবে। আমি অনেক বেশি নৈশব্দ এর ব্যবহার করব এর মধ্যে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। এই যে আমি বললাম, এর মধ্যে আমি কিন্তু দাঁড়ি কমা ছাড়াও অনেক জায়গায় আমি নৈশব্দের ব্যবহার করলাম। মানে আমি থামলাম, আমি পজ নিলাম। পজ নিলাম মানে কি, আমার শব্দগুলোকে সেখানে আমি থামিয়ে দিলাম, আমি খানিকটা নৈশব্দের ব্যবহার করলাম। এভাবেই শব্দ এবং নৈশব্দের সুন্দর ব্যবহারে একটি কবিতাকে অনেক বেশি সুন্দর করে ছবি ফুটিয়ে তোলা যায়, অনেক সুন্দর করে রূপদান করা যায়, ফর্ম গঠন করা যায়। একটি কবিতা তো শুধু কবিতা নয়, কিছু শব্দের সমষ্টি নয়, তাকে সুন্দর করে রূপ দিতে হবে। একটি কবিতা একটি সুন্দর ফ্রেমে বাঁধানো ছবি, সেই ফ্রেমে বাঁধানো ছবিটিকে আমাদের ফুটিয়ে তুলতে হবে। শব্দ নৈশব্দের প্রয়োগ, শব্দের তীব্রতা তীক্ষ্ণতার প্রয়োগ, শব্দের উত্থান পতনের প্রয়োগ ইত্যাদি সমস্ত কিছুর সঠিকভাবে প্রয়োগ করে আমাদের কবিতাটিকে সুন্দরভাবে রূপদান করতে হবে। যেমন অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। আমি কিন্তু অনেকটা পজ নিলাম। কিরকম? অন্তর মম বিকশিত করো। কিরকম করবে? বিকশিত নয়, সুন্দর করে বিকশিত। ফুলের যেমন বিকাশ হয় বড় করে, কুঁড়ি থেকে যেমন বিকাশ হয়, অন্তর মম বিকশিত করো, বিকাশ করো। অন্তরতর হে। কে অন্তরতর? তিনি, ঈশ্বর। আমার প্রার্থনা, তুমি আমার অন্তরকে বিকশিত করো। নির্মল করো, আমি এখানে পজ নিচ্ছি, এখানে কমা রয়েছে, আমি পজ নিচ্ছি। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এখানে আমি শব্দের উত্থান পতনের ব্যবহার করছি, স্বরের উত্থান পতন। স্বরের উত্থান পতনের মাধ্যমেই শব্দগুলো সঠিকভাবে ওপরে নিচে শোনা যাবে, তার রূপ দান হবে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস
নিঃসংশয় করহে। নিরলস নিঃসংশয় করহের মধ্যে কোনো দাড়ি বা কমা কিছু নেই। আমি এখানে পজ নিলাম। কীরকম করবেন তিনি? নিরলস নিঃসংশয় করহে। আমার মনকে তিনি, আমার অন্তরকে তিনি অলস রাখবেন না, নিরলস করবেন, নিঃসংশয় করবেন, যেন তোমার প্রতি আমার কোনো সংশয় না থাকে। তুমি যে আছো, তুমি আমার অন্তরে আছো, তুমি আমার সঙ্গে প্রতিদিন প্রতিক্ষণে প্রতি কাজে আছো, এই সম্পর্কে আমার যেন কোনো সংশয় না থাকে। তাই কীরকম করবেন? নিরলস নিঃসংশয় করহে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। এবার তিনি কেমন করবেন অন্তরকে? যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। তিনি সকল কর্মে, তোমার যে একটা শান্ত রূপ আছে, ঈশ্বরের যে শান্ত রূপ, আমরা কিন্তু সবসময় শান্ত থাকি না। আমরা চাই আমাদের মনকে শান্ত করতে। মন যদি শান্ত থাকে, আমি আমার সমস্ত কাজে সুন্দরভাবে মনোনিবেশ করতে পারবো। কিন্তু আমাদের মন অশান্ত থাকে, কোনো সময় বেশি বেশি অশান্ত হয়। কিন্তু নয়, আমাদের মনকে শান্ত রাখতে হবে। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যেন মনকে তিনি শান্ত করেন। তোমার শান্ত ছন্দ আমার মনকে, আমার মনের মধ্যে ছড়িয়ে যাক। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। আমি শান্তটাকে একটু দীর্ঘায়িত করলাম। কীরকম তোমার ছন্দ? আমি তোমার ছন্দটাকে পরিষ্কার বোঝাবার জন্য আমি তোমার ছন্দ কেমন? শান্ত ছন্দ। তা আমি শান্তটাকে একটু দীর্ঘায়িত করলাম। শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত, এখানে কিন্তু কোনো দাঁড়ির কমা কিছু নেই। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করহে। আমি এখানে অনেকগুলো পজ ব্যবহার করব, নৈশব্দের ব্যবহার করব। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করহে। তোমার চরণে আমার মনকে পুরো নিষ্পন্দিত করিয়ে দাও, যেন তাতে কোনো স্পন্দন না আসে, কোনো কম্পন না আসে, কোনো সংশয় না আসে। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করহে। নন্দিত করো নন্দিত করো নন্দিত করহে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। ধন্যবাদ দীপা ঘোষ। আমি চেষ্টা করছি একদম প্রাথমিক স্তর থেকেই এগোবার, যাতে যারা একদম, অনেক সময় হয় কি, অনেকেই কবিতা বলেন, মঞ্চে বেশ ভালো কবিতা বলেন, কিন্তু প্রাথমিক যে কিছু ব্যাকরণ থাকে, যেটার মাধ্যমে আরও বেশি নিজেকে সুন্দর করে তোলা যায়, মানে নিজের কণ্ঠকে সুন্দর করে তোলা যায়, নিজের পরিবেশনাকে সুন্দর করে তোলা যায়, সেটার জন্য কিছু ব্যাকরণের দরকার। এবং আমার নিজের কণ্ঠকে বোঝা দরকার। আমার কণ্ঠ কেমন, আমার কণ্ঠ থেকে স্বর কীভাবে বেরোচ্ছে ইত্যাদি বোঝা দরকার। কেমন করে আমি মডুলেশনটাকে, আমার কণ্ঠকে উত্থান পতনের মধ্য দিয়ে আরও বেশি সুন্দর করতে পারি, এটা বোঝা খুব দরকার। তাহলে আজকে আমি কি দেখালাম, আমি কিন্তু আমার ক্লাসটিকে দীর্ঘায়িত করছি না। আমি চাই যে ছোট্ট ক্লাস, কম সময় থাকলে কি হয়, অনেকেই থাকতে পারেন, 1 ঘন্টা থাকলে অনেকে থাকতে পারেন না, অনেকের অনেক কাজ থাকে। কিন্তু আমি আমার ক্লাসটাকে আমি ছোট্টর মধ্যে রাখতে চাইছি, কিন্তু একদম প্যাকটা। আমি একদম প্রথম থেকে কিছুটা ব্যাকরণ করব, কিছুটা কবিতা বলবো, কবিতা কেমন করে বলতে হয় সেটা প্রয়োগটা কিছু বলার চেষ্টা করব, ইত্যাদির মাধ্যমে আমি কম সময়ের মধ্যে থাকব। আজকে আমি যেটা করলাম, অন্তর মম কবিতাটি আপনারাও বাড়িতে করবেন এভাবে, আপনারা নিজের মতো করে। অন্তর মম দ্রুতগতির কবিতা নয়, দ্রুতলয়ের কবিতা নয়। অন্তর মম ব্রহ্মসঙ্গীত। ব্রহ্মসঙ্গীত ধীরে গাওয়া হয়, ঈশ্বরের উদ্দেশ্যে বলা। ঈশ্বরের উদ্দেশ্যে যে কথা বলা হয় সে কথা আস্তে বলা হয়, লয় তার কম হয়। নিজেকে তার পাদপদ্মে নিবেদন করা,
নিজেকে আমি যখন তাঁর পাদপদ্মে নিবেদন করছি, আমার সমস্ত রকম অহংকার, সমস্ত রকম কিছু দূরীভূত করে একদম ঝেড়ে ফেলে দিয়ে আমি তার পদপদ্মে নিজেকে নিবেদন করছি একদম সাষ্টাঙ্গে। কাজেই কি হবে, আমার লয় হবে কম, আমার লয় হবে কম, আমার কবিতা বলার গতি হবে ধীর। আমি কিছু শব্দ নৈশব্দের প্রয়োগ সুন্দরভাবে করে আমি কবিতাটিকে একটি ফ্রেমে বাঁধানো ছবি তৈরি করবার চেষ্টা করব। একদম তাই। শক্তিপদ চক্রবর্তী, শক্তিদা খুব ভালো লাগছে, শক্তিপদদা খুব ভালো লাগছে। এই যে কবিতার নান্দনিক রূপটা সুন্দরভাবে ফুটে আসে এই শব্দ এবং নৈশব্দের সঠিক প্রয়োগে। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কবিতায় এটি ফুটিয়ে দেখার চেষ্টা করতে পারেন, চর্চা মানে অনুশীলন করতে পারেন যে এই কবিতাটিতে এই জায়গায় যদি আমি নৈশব্দের প্রয়োগ করি কেমন হয়। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন কিন্তু আমরা অনেকটা কথা একসঙ্গে বলি, সেখানে দাড়ি কমা বোঝা যায়, কিন্তু কবিতার মধ্যে আমরা শব্দ এবং নৈশব্দ কখনো দেখা যাচ্ছে, আমি যেমন এখানে ব্যবহার করলাম নিরলস নিঃসংশয় করহে, 4টি মাত্র শব্দ, তার মধ্যে আমি নৈশব্দের ব্যবহার করলাম, আমি পজের ব্যবহার করলাম, আমি থামলাম আমার শব্দগুলোকে আরও বেশি সুন্দর করবার জন্য, আরও বেশি তার পাদপদ্মে নিজেকে নিবেদন করবার জন্য। তো কবিতাটি আপনারা বাড়িতে এরকম করে বলার চেষ্টা করুন। আপনারা নিজেরা আরও অন্যভাবে বলতে চাইলে সেটাও চেষ্টা করতে পারেন, তবে কবিতার ভাবটি অপরিবর্তিত রেখে আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন, অনুশীলন করুন। এবং আমি আজকে যেটা বললাম ই এ আ অ ও উ, এটা প্র্যাকটিস করুন। প্রথমে আস্তে আস্তে ই এ আ অ ও উ, অ বলার সময় আমাদের স্বরটা যেন একদম ভেতর থেকে আসছে, পশ্চাৎ স্বরধ্বনি সেইখান থেকে আসে, এই সঠিকভাবে আপনি প্রয়োগ করার আপনারা চেষ্টা করুন এবং আস্তে আস্তে তার গতি বাড়াবেন। ই এ আ অ ও উ, ই এ আ অ ও উ, একদম ভেতর থেকে স্বরটাকে ব্যবহার করবার বলার চেষ্টা করবেন, অনুশীলন করার চেষ্টা করবেন। তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, অনুশীলনের মধ্যে থাকবেন। শুভরাত্রি।